শুরুতে আমরা আলোচনা করব হচ্ছে স্পর্শক নিয়ে, তারপর আমরা কিছু প্রবলেম সলভ করব, তারপর আমরা কিছু সিকিউ সলভ করব। তো প্রথমে স্পর্শক নিয়ে দেখি। আর শুরুতেও আমি আগের ক্লাসে বলছিলাম স্পর্শক নিয়ে, তাও এই ক্লাসে কিছু প্রয়োজনীয় কথা বলতেছি। স্পর্শক কি জিনিস? স্পর্শক হচ্ছে একটা বৃত্তকে যদি একটা রেখা শুধুমাত্র একটা বিন্দুতে ছেদ করে, এখানে দুটো বিন্দুতে ছেদ করছে, এটা কি হবে? এটা ছেদক, এটা স্পর্শক না। বা এরকম একটা রেখা গেল, এটাও স্পর্শক না। কিন্তু যদি এরকম একটা বিন্দুতে ছেদ করে, ওইটা হচ্ছে কি? স্পর্শক। তারপর আরেকটা আছে সাধারণ স্পর্শক। সাধারণ স্পর্শক কি? সাধারণ স্পর্শক জিনিসটা হচ্ছে দুইটা বৃত্তের মধ্যে যদি একটা স্পর্শক কমন হয়, তাহলে সেটা হচ্ছে সাধারণ স্পর্শক। যেমন একটা বৃত্ত আঁকলাম, এখানে একটা বৃত্ত আঁকলাম। এখন দেখো এই এই বৃত্তের স্পর্শক হচ্ছে এই রেখাটা, আবার এই বৃত্তের স্পর্শক সেম রেখাটাই, সেম সরল রেখায় দুটো বৃত্তের স্পর্শক, তাহলে এটা হচ্ছে কি? সাধারণ স্পর্শক। এখন এরকম হইতে পারে, অথবা ধরো একটা বৃত্তের মধ্যে আর একটা বৃত্ত আছে এবং এই জায়গায় স্পর্শক আছে, এরকম হইতে পারে। অথবা দুটা বৃত্তের মাঝখানে হইতে পারে, অনেক কিছু হইতে পারে। কিন্তু সাধারণ স্পর্শক হচ্ছে যদি দুইটা বৃত্তের একটা স্পর্শক হয়, মানে একটা সরল রেখা যদি দুইটা বৃত্তেরই স্পর্শক হয়, তাহলে সেটা হচ্ছে সাধারণ স্পর্শক। এবং আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে একটা উপপাদ্য। এই যে একটা বৃত্ত আঁকলাম, তারপর একটা স্পর্শক আঁকলাম, আমি যদি কেন্দ্র থেকে স্পর্শকের উপর একটা কি আঁকি, রেখা আঁকি, তাহলে সেটা হবে লম্ব। সেটা হবে ওই রেখার উপর লম্ব। যে কোনো রেখা হইলে হবে না, যেই বিন্দুতে বৃত্তকে ওই স্পর্শকটা স্পর্শ করছে, স্পর্শকটা ওই বৃত্তকে একটা বিন্দু স্পর্শ করছে না, ওই বিন্দুতে যদি আমি কি আঁকি, একটা রেখা আঁকি কোত্থেকে, কেন্দ্র থেকে, তাহলে ওই রেখাটা হবে একটা লম্ব কার উপর? ওই স্পর্শকের উপর। এতটুকু যদি আমরা জানি, এখন আমরা সামনে আগাইতে পারি। এখন আমরা এই উপপাদ্য নিয়ে কাজ করব। এই উপপাদ্য আমাকে কি বলতেছে? এই উপপাদ্য বলতেছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে দুটো স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দু দ্বয়ের দূরত্ব সমান। অর্থাৎ আমি যদি একটা বৃত্ত আঁকি, বৃত্ত আঁকলাম, আর যেহেতু দুইটা স্পর্শক আঁকতে হবে, একটু ছোট করে ফেলি। এখন দুইটা স্পর্শক আঁকতে হবে, এখান থেকে একটা স্পর্শক আঁকলাম, এইখান থেকে একটা স্পর্শক আঁকলাম। এখন দুইটা এই বিন্দুতে ছেদ করছে, এখানে ছেদ করছে, এখানে ছেদ করছে। ধরো এটা হচ্ছে এ, এ বি, এ সি, আর এটা হচ্ছে ও। এখন আমাকে বলছে কি, তারা বিন্দু থেকে স্পর্শক বিন্দুদের দূরত্ব সমান, অর্থাৎ এ থেকে বি সমান, এ থেকে সি সমান। কেন, কখন সমান? যখন একটা বিন্দু থেকে আমি দুইটা স্পর্শক আঁকি, এবং অবশ্যই একটা বিন্দু থেকে একটা বৃত্তের উপর সর্বোচ্চ দুইটা স্পর্শক আঁকা যাবে, এবং কমপক্ষে দুইটা স্পর্শক আঁকা যাবে। বুঝতে পারছো? তুমি এই বিন্দু থেকে আর কোনো স্পর্শক আঁকতে পারবে না। তো যাই হোক, এখন আমরা এটা যোগ করে দিই, তাহলে এটা লম্ব হবে। কারণ কেন্দ্র কেন্দ্র থেকে স্পর্শ বিন্দু পর্যন্ত কি, আর রেখা টানলে ওটা কি হয়? লম্ব হয়। এখানেও সেম ভাবে একটা লম্ব হবে। তারপর এটা আমি কানেক্ট করে দিলাম। এখন আমি দুইটা ত্রিভুজ পাইছি। ওই দুইটা ত্রিভুজের যদি আমি সমান প্রমাণ করতে পারি, তাহলে এ বি এবং এসি আমি সমান প্রমাণ করতে পারবো। চলো দেখি প্রমাণ করা যায় কিনা। এখন দেখো, ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ এ ও সি এ কোণ এ বি ও ইকুয়াল টু কোণ এ সি ও। কেন? তারা হচ্ছে লম্ব। লম্ব না বলে তুমি সমকোণ বলতে পারো। তারপর ও বি সমান ও সি। এটা কেন? এটা হচ্ছে, তারা হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ। তারপর ও এ সমান ও এ, ও এ সমান ও এ।
এটা কারণ তারা হচ্ছে একই বাহু। এটা অবশ্য না, এগুলো সমস্যা নেই, কারণ ওয়ে সমান ওয়ে হচ্ছে। তো এখন যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, দুইটাই সমকোণী ত্রিভুজ এবং অতিভুজ সমান এবং আরেকটা বাহু সমান, তো আমি সমকোণী ত্রিভুজের উপপাদ্য থেকে বলতে পারি এই দুইটা ত্রিভুজ কি হবে, সর্বসম হবে। তো সুতরাং ত্রিভুজ এওবি সর্বসম ত্রিভুজ এওসি। যেহেতু ত্রিভুজ দুইটা সর্বসম, তার মানে তার সবকিছু সমান, অর্থাৎ তাহলে বাহুদ্বয় সমান হবে। অর্থাৎ এই কোণের বিপরীত বাহু এবি এবং এই কোণের বিপরীত বাহু এসি, তার মানে এবি ইকুয়াল টু এসি। তো সুতরাং আমি বৃত্তের বাইরে থেকে একটা বিন্দু নিয়ে ওই বিন্দু থেকে আমি দুইটা স্পর্শক আঁকতে পারবো এবং ওই দুইটা স্পর্শক কি হবে, সমান হবে। যেটা আমাদের পরবর্তী উপপাদ্য বা যে কোনো ম্যাথমেটিক্যাল প্রমাণে অর্থাৎ জ্যামিতিক প্রমাণে এটা কাজে লাগবে যদি স্পর্শক সংক্রান্ত কি আসে, উপপাদ্য আসে। তাই একটু মাথায় রাখা লাগবে যে আমার একটা বৃত্ত আছে, তার বাইরে যদি একটা বিন্দু থাকে, আমি ওই বিন্দু থেকে কি করতে পারবো, দুইটা স্পর্শক আঁকতে পারবো এবং ওই দুইটা স্পর্শক কি হবে, পরস্পর সমান হবে। এই উপপাদ্যটা মোটামুটি ইজি। দেখো তো, দুটো বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয় ও স্পর্শবিন্দু সমরেখা হবে। আর জিনিসটা কি বুঝাইছে, তো দুটো বৃত্ত আঁকি। দুটো বৃত্ত আঁকলাম, তার সাইজ যতই বড় হোক না কেন সমস্যা নাই। তো এখানে একটা কেন্দ্র থাকবে, এখানে একটা কেন্দ্র থাকবে। এই যে কেন্দ্র যদি আমি কানেক্ট করি এবং এখানে স্পর্শবিন্দু থাকবে, অর্থাৎ এই তিনটা বিন্দু একই রেখার উপর থাকবে। এখন এই তিনটা বিন্দু একই রেখার উপর থাকবে, এটা কিভাবে প্রমাণ করব? যদি আমি মাঝখানের বিন্দুটাতে 180 ডিগ্রি কোণ প্রমাণ করতে পারি, তার মানে এই তিনটা কি করছে, একই রেখায় থাকছে, এটা প্রমাণ করতে পারবো। কিভাবে হচ্ছে, ধরো এই বিন্দু আর এই বিন্দু, এই দুটো বিন্দুর মধ্যে আমি একটা সরলরেখা পাবো, এটা নিশ্চিত পাইলাম। এখন ওই সরলরেখার উপর যদি এই বিন্দুটা অবস্থিত হয়, তাহলে এই বিন্দু তিনটা সমরেখ। এবং আরেকটা ভাবে করা যায়, এই বিন্দু থেকে আমি এই বিন্দু কানেক্ট করব, আবার এই বিন্দু থেকে এই বিন্দু কানেক্ট করলাম। তো এখানে যে কানেকশন তৈরি হলো, ওইখানে যদি 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাহলে কি হবে, এই তিনটা বিন্দু সমরেখ প্রমাণ হবে। তার মানে আমার এখন কাজ হচ্ছে কি, এখানে কোণটা 180 ডিগ্রি প্রমাণ করা। তো ওটা প্রমাণ করার জন্য আমার একটু অঙ্কন করতে হবে। অঙ্কনটা হচ্ছে এখানে একটা স্পর্শক আঁকতে হবে। এই যে স্পর্শক আঁকলাম, যেহেতু এখানে একটা স্পর্শ বিন্দু আছে, তার মানে এখানে একটা স্পর্শক আঁকছে। এখন যেহেতু স্পর্শক আঁকা গেছে, ওই স্পর্শকটা দুটো বৃত্তের স্পর্শক হবে। কেন? কারণ দুটো বৃত্ত ছেদ করছে একটা বিন্দুতে, সরি স্পর্শ করছে একটা বিন্দুতে, জাস্ট এই বিন্দুতে। তো ওই বিন্দুতে যদি আমি একটা সরল রেখা আঁকি, তাহলে ওটা স্পর্শক হবে, কারণ ওই বিন্দুতে এই রেখাটা দুটো বৃত্তকে স্পর্শ করছে। তার মানে এটা এটা কি, এটা হচ্ছে সাধারণ স্পর্শক। এখন দেখো, ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা সি, ডি, এটা হচ্ছে ধরো এম। তো এখানে কোণ এএমসি ইকুয়াল টু 90 ডিগ্রি না? কারণ স্পর্শক কি করে, বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শ বিন্দু গামী যদি আমি কোনো একটা ব্যাসার্ধ আঁকি, ওইটা স্পর্শকের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, যেটা আমরা পড়ছি। তো ওই কারণে এটা 90। তো ঠিক একইভাবে কোণ বিএম সি ইকুয়াল টু 90। তো সুতরাং কোণ এএমবি অর্থাৎ এই কোণটা সমান কোণ এমসি প্লাস কোণ বিএমসি, এটা লেখা যায়, কারণ এই দুইটা কোণের যোগফল হচ্ছে কি পুরো কোণটা। তো যেহেতু দুইটার মান 90 সমান হচ্ছে কি 180, তো সুতরাং এ এম বি সমরেখ, যেটা প্রমাণিত হয়ে গেছে। বুঝছো? এবার আমরা একটা সিকিউ করব। এই কোয়েশ্চেনটা দেখো, এই কোয়েশ্চেনটা তোমার সবকিছু এর আগে যা পড়ছি সবকিছু কম্বাইন করে একটা দিছে। প্রথম হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল বের করো, যেটা এই অধ্যায়ের না, কিন্তু তাও বলতেছি বৃত্তের ক্ষেত্রফল কি, পাই আর স্কয়ার।
আর এর মান কত? 10 সেন্টিমিটার, তো পাই ইন্টু 10 স্কয়ার অর্থাৎ 100 পাই সেন্টিমিটার স্কয়ার। আর যেহেতু এটা ক্ষেত্রফল, তার একক হবে কি সেন্টিমিটার স্কয়ার বা মিটার স্কয়ার বা যে একক তা হোক না কেন, তার উপর একটা স্কয়ার দিতে হবে। 100 পাই মানে হচ্ছে 314.15। এটা এখন খ নাম্বার করি। খ নাম্বারে বলছে যে দেখাও যে ডি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু। এটা আমরা একটা উপপাদ্যে পড়ছি। কিভাবে পড়ছি? এখানে তোমার কি বলা আছে? এটা লম্ব বলা আছে। তো আমরা পড়ছিলাম একটা জে এর উপর কেন্দ্র থেকে যদি আমি কোনো লম্ব আঁকি, তাহলে ওই লম্বটা বৃত্তকে সমান দুই ভাগে ভাগ করবে। এটা আমরা পড়ছিলাম, ওই উপপাদ্যটা এখানে অ্যাপ্লাই করছে। তো আমি সংক্ষেপে বলে দিচ্ছি কিভাবে হবে, যদি এটা আমরা আগে পড়ছিলাম। এখন তোমার প্রশ্ন হইতে পারে আমরা কিভাবে বুঝবো যে এটা ওই উপপাদ্যটা। এটা বোঝার জন্য তোমার ওই উপপাদ্যটা একটু বোঝা লাগবে। উপপাদ্য তোমরা পড়ছো, ঠিক আছে। এখন জিনিসটা তোমার চিত্র বুঝতে হবে। চিত্র থেকে একটা যে আছে, কেন্দ্র থেকে আমি এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আঁকলাম, এখন এই দুইটার সমান হবেই। এখন সমান কিভাবে হবে? আমি ত্রিভুজ এঁকে ফেলবো। এখন এটা 90 ডিগ্রি। এখন দেখো এই বাহু এবং এই বাহু হচ্ছে কি সমান, কারণ এই দুইটা হচ্ছে ব্যাসার্ধ। আবার আবার হচ্ছে এই বাহু সমান, কারণ এটা হচ্ছে কমন বাহু। তারপর তারা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ তারা সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজের উপপাদ্য অনুসারে তাহলে কি হচ্ছে, একটা ত্রিভুজ সমান হচ্ছে, একটা বাহু সমান হচ্ছে, তার মানে ত্রিভুজ দুইটা সর্বসম। যেহেতু ত্রিভুজ দুইটা সর্বসম, তার মানে এই বাহু এবং এই বাহু সমান, অর্থাৎ যেটা সমান দুই ভাগে ভাগ করেছে, অর্থাৎ এডি সমান এবি। এটা প্রমাণিত হয়ে গেছে। তো যেহেতু দুইটা বাহু সমান, তার মানে ডি এবি কে কি করছে, দুই ভাগে ভাগ করছে, তার মানে ডি বিন্দু হচ্ছে এবি এর মধ্যবিন্দু। কিন্তু গ নাম্বারটা হচ্ছে একটু ডিফারেন্ট ভাবে আসছে। এটা হচ্ছে বলছে ওডি সমান x/2 - 2। অর্থাৎ দেখো কি দেওয়া আছে, আমার তাহলে আর বৃত্তটা আঁকার দরকার নেই। এখন দেখো এটা হচ্ছে ও ডি বি এ। আমার দেওয়া আছে এ বি সমান হচ্ছে এক্স। এ বি সমান যদি এক্স হয়, তাহলে ও বি সমান কত হবে? ও বি সমান হবে x/2, কারণ ও বি সমান হচ্ছে কি হাফ অফ এ বি। এটা করতে পাইছি, এটা পাইছি আগের এখান থেকে, অথবা এটা দেওয়া না থাকলো। এই যে লম্ব আঁকছি, কোন জের উপর যে আমি লম্ব আঁকি, ওটা ওই জায়গায় দুই ভাগে ভাগ করতেছে, ওটা আমরা জানি। বুঝতে পারছো? তার উপর তোমাকে খ নাম্বার আরো একবার মনে করাই দিয়েছে কি, এই যে ওবি হচ্ছে এবি এর অর্ধেক। এখন ওবি সমান x/2, ঠিক আছে। তারপর ওডি সমান x/2 - 2। এখন এগুলা জেনে আমার কি লাভ? এগুলো জেনে লাভ হচ্ছে আমাকে কি বের করতে হবে, এক্স এর মান বের করতে হবে। এখন এক্স এর মান আমি কিভাবে বের করব? এক্স এর মান আমি বের করব পিথাগোরাস থেকে। আমার এই সমগ্র ত্রিভুজের বাহুটার মান দেওয়া আছে কত? 10। আমার পুরো বৃত্ত আঁকা লাগবে না, আমি শুধুমাত্র ত্রিভুজটা আঁকতেছি। ত্রিভুজ যদি আমি আঁকি, এখানে দেখো এই অংশটাও লাগতেছে না, শুধু এই পার্ট হইলে হয়েছে। এখন দেখো এটা হচ্ছে ও ডি বি, বি ডি, আর এটা হচ্ছে এ। এখন তোমাকে ও বি সমান 10 সেন্টিমিটার দেওয়া আছে, অর্থাৎ এই যে একটা সমকোণী ত্রিভুজ, তার অতিভুজ কি 10 সেন্টিমিটার দেওয়া আছে। আর তারপর এ বি সমান বলা আছে হচ্ছে এক্স। এ বি সমান যদি এক্স হয়, তাহলে ডি এ বি এর মধ্যবিন্দু না? এটা আমরা খ তো আমাকে বলে দিছে, একবার মেনশন করে দিছে, একবার রিমাইন্ড করে দিল। তারপর আমরা জানি হচ্ছে, আমাকে না বললো আমরা জানতাম যে এ বি একটা যে, তার উপর যদি আমি কেন্দ্র থেকে লম্ব আঁকি, ওই যেটা দুই ভাগ হবে। এখন এ বি সমান যদি এক্স হয়, তাহলে বিডি সমান কত হবে? x/2, তার অর্ধেক হবে, যেহেতু দুই ভাগে ভাগ করে। তারপর ওডি সমান দেওয়া আছে x/2 - 2। এখন পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্য আমি কি বলতে পারবো? লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে ওডি
প্লাস ভূমি স্কয়ার বিডি ইকুয়াল টু অধিভুজ স্কয়ার অর্থাৎ ওবি স্কয়ার। এখন ওডি এর মান কত? ওডি এর মান হচ্ছে x/2 - 2 স্কয়ার, আর বিডি এর মান হচ্ছে x/2 স্কয়ার, ওবি এর মান হচ্ছে tan স্কয়ার। এখন যদি আমি কি করি, সূত্র অ্যাপ্লাই করলে a স্কয়ার অর্থাৎ x²/4 x²/4 - 2ab, a হচ্ছে x/2, b হচ্ছে 2, তারপর b স্কয়ার অর্থাৎ 2 স্কয়ার হচ্ছে 4 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 100। তারপর আমি যদি ক্যালকুলেশন করি বা x²/4 তারপর আসবে 2x -2x প্লাস 4 প্লাস x²/4 ইকুয়াল টু 100। এখন যেহেতু ভগ্নাংশ আছে আমি ভগ্নাংশ যোগ করতে পারি অথবা উভয় পক্ষে 4 দিয়ে গুণ করতে পারি। আমি যদি বাম পক্ষে 4 দিয়ে গুণ করি তাহলে x²/4 এটার সাথে 4 গুণ করলে কত হবে? 4 4 চলে যাবে, থাকবে হচ্ছে x স্কয়ার, তারপর এটার সাথে 4 গুণ করলে 8x, এটার সাথে 4 গুণ করলে 16, এটার সাথে 4 গুণ করলে x স্কয়ার, আর এটার সাথে 4 গুণ করলে 400। তারপর এখন যোগ করলে 2x স্কয়ার মাইনাস 8x তারপর প্লাস 16 মাইনাস 400 ইকুয়াল টু 0। এখন আসে 2x স্কয়ার মাইনাস 8x মাইনাস কত? মাইনাস 384 ইকুয়াল টু 0। এখন যদি আমি 2 দিয়ে ভাগ করি, x স্কয়ার মাইনাস 4x মাইনাস 292 ইকুয়াল টু 0। এখন 292 কিভাবে আসে? 16 আর 12 কে গুণ করলে 292 আসে। এটা কেন করলাম? এই যে এটাকে ভাঙতে হবে, মিডল ফ্যাক্টর করতে হবে, মাইনাস 16x প্লাস 12x। আমি যদি কমন নিই x into x minus 16 plus 12 into x minus 16 equal to 0, x minus 16 কমন নিলে x plus 12 equal to 0। এখন তোমরা চাইলে এই লাইনগুলো আরো স্কিপ করতে পারো, মানে তোমার ইচ্ছা মতো। যেমন কি ধরো এই লাইন থেকে লাইন আসলাম, তুমি এই লাইন থেকে সরাসরি এটা লিখতে পারো যাতে তোমার স্পেস এবং টাইম বাঁচে। আর যদি মনে হয় তোমার ক্যালকুলেশন ভুল হইতে পারে তাহলে পুরোটা করতে পারো, সমস্যা নেই। তোমার তো খাতার দিবে, এক্সট্রা খাতা দিবে, সমস্যা নেই। আচ্ছা যাই হোক, তো আমি x = 16 পাই, অথবা x = 16 কিভাবে পাই? x = 16 পাই হচ্ছে, এখন দেখো এই দুইটা গুণফল 0, তার মানে যে কোনো একটা 0 হবে। হয় x - 16 equal to 0, তো হয় x - 16 equal to 0 বা x = 16, অথবা x plus 12 equal to 0, কারণ যে কোনো একটা 0 না হলে গুণফল 0 হবে না। তো বা x equal to -12। এখন দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, সুতরাং x not equal to -12 এটা হবে না। তো সুতরাং x সমান হচ্ছে 16, এটাই হচ্ছে আনসার। তুমি চাইলে আনসার ভেরিফাই করতে পারো যে 16 আসলে হচ্ছে কিনা। এই দেখো তুমি মান বসাও, যদি x = 16 হয় তাহলে ab = 16, bd = কত? 8, এটা 8 হচ্ছে। তবে এটা কত হচ্ছে? 8 কে 2 দিয়ে ভাগ করলে 6, সরি 8 কে 2 দিয়ে ভাগ করলে x এর মান 16, 16 কে 2 দিয়ে ভাগ করলে 8, 8 থেকে 2 গেলে 6, তাহলে 8 আর 6 8 স্কয়ার প্লাস 6 স্কয়ার কত? 64 প্লাস 36 অর্থাৎ 100, আর 100 কে রুট করলে 10, তার মানে আমার মিলে গেছে। বুঝতে পারছো? এইবার আমরা এই সৃজনশীলটা সলভ করব, শুরু করি। ক নাম্বার দেখো, ক নাম্বার কি বলছে? বলছে myz এবং nyz এর মান, মানে মানের যোগফল 90 ডিগ্রি প্রমাণ করতে। myz কোনটা? কোণ হচ্ছে myz হচ্ছে এইটা, এবং nyz হচ্ছে এইটা। তাহলে কোত্থেকে প্রমাণ করব? প্রশ্ন থেকে। সো ym এবং zm যথাক্রমে কোণ y এবং কোণ z এর অন্তর্দ্বিখণ্ডক। ym এবং zm অর্থাৎ এই যে কোণটা আছে, এই কোণটাকে অর্ধেক করছে এই কোণটা,
অর্থাৎ এই পুরো কোণটাকে অর্ধেক হচ্ছে এটা, আর এই পুরো কোণটার অর্ধেক হচ্ছে এটা। তারপর বহির্দ্বিখণ্ডক মানে হচ্ছে এই যে বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে তার অর্ধেক হচ্ছে এটা, এই যে বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে তার অর্ধেক হচ্ছে এটা। এখান থেকে আমার প্রমাণ করতে বলছে এই যে কোণ MYZ এবং কোণ NYZ হচ্ছে 90 ডিগ্রি। কিভাবে প্রমাণ করি দেখো, তাকে একটু মুছে ফেলি। তো প্রথমে আমরা এটা নিয়ে কাজ করি। এই কোণটার অর্ধেক হচ্ছে এটা, তো এটা লিখে ফেলি। তো কোণ MYZ ইকুয়াল টু হাফ অফ কোণ XYZ। এই যে কোণটা হচ্ছে XYZ। তারপর কোণ PYZ, সরি PYZ না, NYZ, কোণ NYZ, অর্থাৎ এই কোণটা হচ্ছে আবার এই কোণের অর্ধেক সমান হাফ অফ কোণ PYZ। এখন আমি কি বলতে পারবো, কোণ MYZ প্লাস কোণ NYZ, অর্থাৎ কোয়েশ্চেনে যেটা চাইছে ওইটা, সমান হাফ প্লাস কোণ XYZ প্লাস হাফ কোণ PYZ ইকুয়াল টু হাফ। যদি আমি কমন নিই তাহলে বলতে পারবো কোণ XYZ প্লাস কোণ PYZ। এখন এই দুটোর যোগফল কত দেখো, XYZ হচ্ছে এটা, PYZ হচ্ছে এটা, এই দুটো যোগ করলে এই পুরোটা হচ্ছে না, এই পুরোটা হচ্ছে কি একটা সরল রেখার উপর আছে। এই যে এক সরল রেখার উপর একটা কোণ উৎপন্ন হয়েছে, ওটা কি সরল কোণ, যার মান হচ্ছে 180। তো হাফ ইন্টু এটার মান হচ্ছে 180 সমান হচ্ছে 90, যেটা আমার কি হয়েছে প্রমাণিত হয়েছে, অর্থাৎ বা দেখানো হলো। তো এটা গেল। এবার আমরা প্রমাণ করবো হচ্ছে কি YNZ, অর্থাৎ YNZ, এই যে কোণটা আছে এই কোণটা হচ্ছে 90 মাইনাস কোণ অফ X। এটা আমি প্রমাণ করব, চলো দেখি। এখন আমরা করব হচ্ছে খ নাম্বারটা। খ নাম্বার করার জন্য প্রথমে চিত্রটা আঁকতে হবে। চিত্রটা আমি আঁকতে সিম্পলি, এই যে এখান থেকে ডাকলাম, তারপর এখান থেকে এবার আসো। এবার আমাকে বের করতে বলছে কোনটা আসলে, এই কোণটা বের করতে বলছে। তো এই কোণটা বের করার জন্য আমার এই দুটো কোণ জানা লাগবে। এই দুটো কোণ জেনে কি হবে, 180 থেকে যদি আমি এই দুটো কোণ বিয়োগ দিই তাহলে আমার কিছু একটা হবে। এখন এই কোণের সাথে এই কোণের লিঙ্কটা আমার করতে হবে। তো চলো দেখি কি করা যায়। এই যে এক্স কোণটা আছে, এক্স কোণ আমি কি লিখতে পারি, ত্রিভুজ, আচ্ছা আগে এগুলো মার্কিং করিয়ে ফেলি। এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, এটা জেড, এটা পি, এটা এন, এটা কিউ,
আর এটা হচ্ছে এম। তো প্রথমে ত্রিভুজ নাও, এটা গেল আমার চিত্র। তারপর প্রমাণে কি করব, প্রমাণে হচ্ছে বিশেষ নির্বাচন কি করবা, বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন করলে আবার বিনি লিখো, বিনি তিনি এসব লেখা থাকবে না, পুরোটা লিখবে একেবারে এভাবে, বাংলায় সংক্ষিপ্ত রূপ লিখবে না। এই যে এই যেখানে চিত্রটা বর্ণনা করছে প্রশ্নে হুবহু এটা লিখবা, এই চিত্রে এখানে এটা হচ্ছে এরকম, তারপর প্রমাণ করতে হবে যে খ সমান এটা, শেষ, ওটাই বিশেষ নির্বাচন। এখন প্রমাণে দেখো ত্রিভুজ এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড নিয়ে দেখো, ত্রিভুজ এক্স ওয়াই জেড এ কোণ ওয়াই এক্স জেড প্লাস কোণ এক্স ওয়াই জেড প্লাস কোণ এক্স জেড ওয়াই, এই তিনটা কোণিত আছে। এই যে এই কোণটা, এই কোণটা, এই কোণটা, তিনটা কোণের যোগফল কত, 180 ডিগ্রি। এই তিনটা কোণের যোগফল 180। তো এই ওয়াই এক্স জেড এই কোণটাকে এক্স ও লেখা যায়, শুধুমাত্র কোণ এক্স, এই যেখানে লিখছে। তো আমি এভাবে লিখবো। আমি আর একটা কাজ করবো, আমি হাফ করে ফেলবো। হাফ কেন করবো, কারণ এখানে হাফ করছে। এই যে কোয়েশ্চেনে দেখো হাফ, হাফ অফ এক্স প্লাস হাফ অফ এক্স ওয়াই জেড প্লাস হাফ অফ এক্স জেড ওয়াই ইকুয়াল টু, তো এটাকে হাফ করতে পারতাম 90। তো সুতরাং আমি বলতে পারবো হাফ এক্স ওয়াই জেড প্লাস কোণ হাফ এক্স জেড ওয়াই ইকুয়াল টু 90 মাইনাস হাফ অফ এক্স। এখন 90 মাইনাস হাফ অফ এক্স, এটা তো আসছে কিন্তু এই পাশে মিলে নেই। তার মানে ওয়াই এন জেড এই কোণটার মান যদি আমি এটা প্রমাণ করতে পারি, তাহলে আমি বলতে পারবো ওই ওয়াই এন জেড সমান এটা। এখন এই কাজটা আমরা করব। এবার আমরা ত্রিভুজ ওয়াই এন জেড অর্থাৎ এই ত্রিভুজ নিয়ে কাজ করব। দেখো কোন ত্রিভুজ, এই যে এই ত্রিভুজটা নিয়ে আমরা কাজ করব, এই ওয়াই এন জেড নিয়ে। ওয়াই সরি এটা হচ্ছে এন ওয়াই জেড। দেখো এই ত্রিভুজে এখন আমরা বলতে পারবো কোণ ওয়াই এন জেড প্লাস কোণ এন ওয়াই জেড প্লাস কোণ এন জেড ওয়াই ইকুয়াল টু 180। যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, তো এটা বলতে পারবো। এখন এটাকে আমি হাফ করবো না, হাফ করার দরকার নাই, কারণ এখানে ওয়াই এন জেড এর মান হাফ নাই। এখন লিখবো ওয়াই এন জেড ইকুয়াল টু 180 মাইনাস কোণ এন ওয়াই জেড মাইনাস কোণ এন জেড ওয়াই। এবার একটা বিষয় দেখো, এই যে কোণগুলা আছে এই কোণগুলা কি, ওয়াই এন জেড এই যে কোণটা আছে, আমি একটু মুছে দিই আগেরগুলা। এন ওয়াই জেড টা দেখো, এন ওয়াই জেড এটা না, এটা আবার এটার অর্ধেক না, বুঝতে পারছো? আচ্ছা এটা আমি আবার আলাদাভাবে লিখি, কোণ এন ওয়াই জেড ইকুয়াল টু হাফ অফ কোণ পি ওয়াই জেড। এখন কোণ পি ওয়াই জেড সমান কি লেখা যায়, 180 মাইনাস কোণ এক্স ওয়াই জেড। এই 180 থেকে যদি আমি এইটা বিয়োগ দিই, তাহলে এই কোণটা পাচ্ছি না, হ্যাঁ পাইলাম। তো সুতরাং কোণ এন ওয়াই জেড ইকুয়াল টু কি পাচ্ছি, 90 মাইনাস হাফ অফ কোণ এক্স ওয়াই জেড, এটা পাচ্ছি। তো সেম ভাবে আমি লিখতে পারবো সেম ভাবে এন ওয়াই জেড নিয়ে যেরকম লিখছি এন জেড ওয়াই এটা নিয়ে সেম ভাবে লিখতে পারবো। তো কোণ এন জেড ওয়াই ইকুয়াল টু
90 মাইনাস কত হাফ অফ এই যে এটার অর্ধেক ওয়াই জেড এক্স বা এক্স জেড ওয়াই। ভালো কথা। এখন এটা জেনে আমার কি লাভ হইল, আমি এইখানে এই মানগুলো বসাই দিব তাহলে 2 নং এ 4 নম্বর, সুতরাং কোণ ওয়াই এন জেড ইকুয়াল টু 180 মাইনাস কোণ এক্স ওয়াই জেড, সরি এন ওয়াই জেড মাইনাস কোণ এন জেড ওয়াই। এখন মানগুলো বসাইলে মাইনাস এন ওয়াই জেড এর মান কত 90 মাইনাস এক্স ওয়াই জেড, 90 মাইনাস হাফ অফ এক্স ওয়াই জেড, 90 মাইনাস হাফ অফ এক্স ওয়াই জেড, আর এটা হচ্ছে 90 মাইনাস হাফ অফ কত এক্স জেড ওয়াই। এবার দেখো 180 মাইনাস 90 প্লাস হাফ অফ এক্স ওয়াই জেড মাইনাস 90 প্লাস হাফ অফ এক্স ওয়াই জেড। এখন 180 থেকে 90 গেলে কত 0, আর থাকবে হচ্ছে হাফ এক্স ওয়াই জেড প্লাস হাফ এটা এক্স জেড ওয়াই। এখন এটার মান কত, এটার মান হচ্ছে 90 মাইনাস হাফ অফ এক্স। এটা কই পাইছি, এটা পাইছি হচ্ছে 1 নম্বরে, এই দেখো 1 নম্বরে পাইছি। তো সুতরাং এটা হচ্ছে কি প্রমাণিত, মানে আমাদের যেটা চাইছে ওটা প্রমাণিত হয়ে গেছে। তো সুতরাং কোণ ওয়াই এন জেড ইকুয়াল টু এটা প্রমাণিত হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে যে কাজটা করতে হবে তোমাকে হচ্ছে এই যে এই পুরো ত্রিভুজ, এই বড় ত্রিভুজ এবং এই ত্রিভুজ নিয়ে তোমাকে কাজ করা লাগবে, বুঝতে পারছো? এখন আমরা গ নাম্বারটা করব। গ নাম্বারের কোয়েশ্চেনটা দেখো, গ নাম্বারের কোয়েশ্চেন আমাকে বলতেছে হচ্ছে ওয়াই এম জেড এন বিন্দু চারটি সমবৃত্তের রঙে প্রমাণ করতে বলছে। এখন একটা চতুর্ভুজ সমবৃত্ত ওয়াই এম জেড এন এটা সমবৃত্ত মানে কি, ওই চারটা বিন্দু একটা বৃত্তের উপর অবস্থিত, সেম বৃত্তের উপর অবস্থিত। অর্থাৎ আমাকে প্রমাণ করতে হবে ওয়াই এম জেড এন এই জিনিসটা ওই মানে এই চারটা বিন্দু বৃত্তের উপর আছে, অর্থাৎ এই চারটা বিন্দু নিয়ে যদি আমি কোনো চতুর্ভুজ আঁকি ওইটা বৃত্তের উপর হবে। এখন এটা কিভাবে প্রমাণ করবো, এটা প্রমাণ করতে পারবো যদি বিপরীত কোণদ্বয়ের যোগফল কি হয় 180 হয়। আমরা জানি কি ত্রিভুজের এই যে বিপরীত কোণদ্বয়ের যোগফল হচ্ছে কি, সরি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180, এটা আমরা জানি। এটা এখানে প্রমাণ করতে হবে। এখন এখানে আমার কাজ অর্ধেক হয়ে গেছে। অর্ধেক কি, আমি খ থেকে পেয়ে গেছি ওয়াই এন জেড, অর্থাৎ এটার মান পেয়ে গেছি। এখন আমি এটার মান বের করব। এখন চিত্রটা আমি আর রাখতেছি না, চিত্রটা তুমি কি করবা এখানে হুবহু এখানে আঁকবা, আমি সরাসরি প্রমাণ করতেছি। আর বিশেষ নির্বাচন লিখে ফেলে কি হবে, এখানে যা দেওয়া আছে এটা বর্ণনা করবা, কোয়েশ্চেনে যা আছে এটা বর্ণনা করবা, করার পর লিখবা হচ্ছে কি প্রমাণ করতে হবে যে এই বিন্দুটা সমবৃত্ত শেষ। তারপর প্রমাণে আসবা। প্রমাণে আসার পর করবা কি, ত্রিভুজ ওয়াই এম জেড এটা নিবা, অর্থাৎ এই ত্রিভুজটা নিবা, এই ত্রিভুজটা নেওয়ার পর আমি লিখতে পারবো কোণ ওয়াই এম জেড প্লাস কোণ এম ওয়াই জেড প্লাস কোণ এম জেড ওয়াই ইকুয়াল টু 180। তো বা কোণ ওয়াই এম জেড প্লাস এটা কি লিখতে পারবো, এম ওয়াই জেড সমান কি লিখতে পারবো, হাফ অফ এক্স ওয়াই জেড। এই যে এম ওয়াই জেড এই কোণটা আছে, এটা এই কোণটার অর্ধেক না, এটা এখান থেকে বলছে অন্তর্দ্বিখণ্ডক। অন্তর্দ্বিখণ্ডক মানে হচ্ছে কি যেটা ভিতরের কোণটাকে অর্ধেক করতেছে। কোণ এক্স
yz প্লাস কোণ ইকুয়াল টু 180। আমি এটাকে অর্ধেক করবো না, আমি তো অর্ধেক করি নাই, আমি জাস্ট এটাকে myz কে xyz দিয়ে লিখছি। এবার কোণ ymz ইকুয়াল টু 180 মাইনাস হাফ অফ xyz প্লাস হাফ অফ xzy, পুরোটা একসাথে কি নিয়ে আসছি। এখন এটার মান আমি পাইছি কি, এটার মান আমি পাইছি না, কোত্থেকে পাইছি, খতে পাইছি। দেখো খতে একবার দেখে আসো কি লিখছি। খতে আমি লিখছি হচ্ছে এটার মান 90 মাইনাস হাফ অফ এক্স, এটা আমরা খতে লিখছি। এখন আমি এখানে লিখি ইকুয়াল টু 180 মাইনাস 90 প্লাস হাফ অফ এক্স। তো সুতরাং কোণ ymz ইকুয়াল টু 90 প্লাস হাফ অফ এক্স। আবার খ থেকে কোণ ynz ইকুয়াল টু 90 মাইনাস হাফ অফ এক্স। তো সুতরাং কোণ ymz প্লাস কোণ ynz ইকুয়াল টু 90 প্লাস হাফ অফ এক্স প্লাস 90 মাইনাস হাফ অফ এক্স, অর্থাৎ আমি এটা এবং এটা যোগ করে দিছি, তো সমান হচ্ছে 180। তো সুতরাং আবার আবার আমি বলতে পারবো কি, আবার হচ্ছে এই কোণ ymz, কোণ ymz ও কোণ ynz চতুর্ভুজ, কোন চতুর্ভুজ ymzn এর বিপরীত কোণ যুগল, অর্থাৎ হচ্ছে কি এরা জোড়া একসাথে বিপরীত কোণ আছে। তো যেহেতু এই বিপরীত কোণগুলো সমান এবং এই বিপরীত কোণগুলো একটা চতুর্ভুজের বিপরীত কোণ, তো এখন সরি সমান না, যোগফল হচ্ছে 180। তো যেহেতু একটা চতুর্ভুজ পাইলাম, ওই চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল হচ্ছে 180, তার মানে ওই চতুর্ভুজগুলো একটা বৃত্তের উপর আছে, ওটাই তো আমার শর্ত, ওটাই তো আমার উপপাদ্য, এটা আমরা এখানে অ্যাপ্লাই করতেছি। তো আমার যখন গতে বলছে ymzn এই বিন্দু চারটা, তো চারটা বিন্দু নিয়ে আমি কি করি, চতুর্ভুজ আঁকি, এটা আমাকে বুঝতে হবে, বুঝতে পারছো তুমি? এটা যখন বুঝে গেছো তখন আমার আমার পরের ধাপ হচ্ছে কি, এই ওইটা প্রমাণ করা যে তাদের বিপরীত কোণগুলা হচ্ছে, বিপরীত কোণগুলোর যোগফল 180, অর্থাৎ এরা একে অপরের সম্পূরক কোণ। ওটা প্রমাণ যেহেতু করে ফেলছি, তার মানে আমি বলতে পারবো এই চতুর্ভুজটা একটা বৃত্তের উপর অবস্থিত। তো সুতরাং ymzn বিন্দু চারটি সমবৃত্ত, বিন্দু চারটি সমবৃত্ত, বুঝতে পারছো? এটা হচ্ছে আমার প্রমাণ, প্রমাণিত। তো এই সিকিউটা যদি তোমরা বুঝতে থাকো, তাহলে এখন তোমাদের কাজ হচ্ছে উপপাদ্যগুলো পড়বা, পড়ার পর 19 দিনগুলো সলভ করার চেষ্টা করবা, আস্তে আস্তে করবা, যে কিভাবে তুমি একটু একটা লিঙ্ক আপ তৈরি করতে পারো। আমি যা পড়ছি ওইটার সাথে আমাকে যে কোয়েশ্চেন করছে ওটার মিল কোথায়, চিত্র আঁকবা, চিত্র থেকে বোঝার চেষ্টা করবা। এখানে দেখো চিত্র কিন্তু বলে নাই যে ymzn চতুর্ভুজটা একটা বৃত্তের উপর অবস্থিত, এটা আমাকে বলে নাই, আমাকে জাস্ট বলছে ymzn বিন্দু চারটা সমবৃত্ত। ওইখান থেকে আমার বুঝতে হবে যে ymzn যেহেতু বিন্দু চারটা বলছে, তো বিন্দু চারটা মানে কি, এই বিন্দু চারটা একটা চতুর্ভুজের চারটা বিন্দু, কারণ চারটা বিন্দু নিয়ে তো আমি চতুর্ভুজ আঁকি, একটা চতুর্ভুজের কোণা কয়টা, চারটা কোণা, তো ওই চারটা কোণাই তো আমাকে দেওয়া আছে এখানে। তো আমি এখন লিঙ্ক আপ করতে পারলাম, এই চারটা বিন্দু মানে হচ্ছে ymzn চতুর্ভুজ। এখন ওই চতুর্ভুজের দুইটা বিপরীত কোণ হচ্ছে এই দুইটা, এই দুটো বিপরীত কোণের যোগফল যদি আমি 180 প্রমাণ করতে পারি তাহলে হয়ে গেল। অথবা আমি এই দুটো নিয়েও কাজ করতে পারতাম, এই দুটো নিয়ে কাজ করলেও সেম হবে, কাজ করতে পারবা, এখানে যার ডাটা দেওয়া আছে ওইখান থেকে করতে পারবা। এই যে এটা হচ্ছে এটার হাফ, এটা হচ্ছে এটার হাফ, ওইভাবে করতে পারবা। এই যে এখানে করছো ক নাম্বার, দেখো ক নাম্বার কি করছো, myz nyz, এই যে এটার মান তুমি 90 ডিগ্রি প্রমাণ করছো, তার মানে এটাও 90 ডিগ্রি। বুঝতে পারছো?
তো ওইভাবেও করা যাবে, তা আমি যেভাবে করছি ওইভাবে করতে পারো। আশা করি তোমরা বুঝতে পারছো।